ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অনলাইনে যুক্ত আছেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক এবং আছেন আমাদের সাথে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। রেজওয়ানুল হক, এই যে ভোটের ঠিক আগেই আমরা আন্দোলন দেখতে পাচ্ছি এবং ইনকিলাব মঞ্চের আপনি জানেন যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজকে পুলিশের সাথে, আহত অর্ধশতাধিক। রাতে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান, শনিবারে তারা নতুন কর্মসূচি নিয়ে আসবেন। আসলে এটা একটা চিন্তার বিষয়। হঠাৎ করে দুটি সংগঠন, একদিকে ইনকিলাব মঞ্চ আর একদিকে সরকারি কর্মচারীরা একসঙ্গে আন্দোলন, এবং দুই পক্ষই তারা যমুনা মানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। এখানে কয়েক দফায় পুলিশ বলেছে এখানে সভা সমাবেশ অবস্থান নিষিদ্ধ। তো হয় কি, মানে ইলেকশন নিয়ে আমরা গতকাল পর্যন্ত সকল সংশয় সন্দেহ যেটা ছিল আর কি এর আগে, যে ইলেকশন ঠিক ইলেকশন হবে কিনা, অনেকের মধ্যে এরকম একটা সংশয় ছিল। গতকাল পর্যন্ত পরিবেশ যা দেখছিলাম তাতে মনে হচ্ছে ইলেকশন, কিন্তু আজকের ঘটনাটা সংশয় সন্দেহ আবার অমূলক প্রমাণিত হোক, ভুল প্রমাণিত হোক, কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে এটা আসলেই মানে নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে এরকম ঘটনা ঘটলে অনেক ধরনের কথা আরো মানে রটনা, জল্পনা কল্পনা, আশঙ্কা। দেখেন এখন কি বলে, পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে, এবং ইভেন আজকে অনেক সাংবাদিকও আহত হয়েছে, তাদেরকেও পেটানো হয়েছে। এখন এটা কার দোষ, কার উস্কানি, কোন পক্ষ দায়ী, এটি তো আমরা এখন বলতে পারবো না। তবে ঘটনাটা তো ঘটে গেছে এবং ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাও আহত হয়েছে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে গুলি হয়েছে, সেটি অবশ্য আমরা অবশেষে জানতে পারলাম যে না, গুলির কোনো ঘটনা ঘটেনি। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, জল কামানের পানি ইত্যাদি। তো তারপরেও রাতের ঘটনা কিন্তু মানে আমরা দেখেছি, কিন্তু সরকার একটা স্টেটমেন্ট ইস্যু করেছে অলরেডি এই ইস্যুতে। হাদির মৃত্যুর ঘটনা তদন্তের ব্যাপারে তারা যেটা চাচ্ছে, জাতিসংঘের একটি দল জাতিসংঘ এটা তদন্ত করুক। তো সরকার তো বলেছে যে হ্যাঁ, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই এবং তারা বিষয়টা দেখছেন, এবং আগামী রোববার তারা চিঠি পাঠাবেন এর কথা বলেছেন। তারপরেও কিন্তু রাতে আবার পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং নির্বাচনের পরিবেশটা এতে অবশ্যই কিছুটা নষ্ট হয়। এবং আমি সবচেয়ে বেশি ভাবছিলাম যে আজকে সারাদিন ব্যাপী মানে দুই দলের শাহবাগ কেন্দ্রিক আন্দোলন এবং এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ, পাশে দুটো হাসপাতাল আছে, পিজি হাসপাতালে একটা পার্টি, যারা রোগী, যারা স্বজন, মানুষের কি কষ্ট। এবং যখন মারপিট হয়, টিয়ার গ্যাস চলে বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, তখন এই হাসপাতালের রোগীদের বা তাদের স্বজনদের বা হাসপাতালে যারা কর্মরত আছেন, ডাক্তার, নার্স, অন্যান্য কর্মচারী, তাদের যাওয়া আসা কত জরুরি বিষয় থাকে। মানুষের জীবনের জীবন মরণের প্রশ্ন থাকে, তার মধ্যে এ ধরনের ঘটনা দিনব্যাপী ঘটলো, খুবই অনাকাঙ্ক্ষিত। এবং আমি আশা করি যে যে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা আবার মাঠে ফিরবো, এই ক্ষেত্রে কিছুটা বিচার বিবেচনা করা হবে। বরং সরকারের সঙ্গে বসার, আলোচনা করার একটা যদি চেষ্টা করা হয়, বা সরকারও যদি তাদেরকে ডেকে তাদের মনোভাব তাদের জানান এবং তাদেরকে আশ্বস্ত করেন, বা একটা আলোচনা হলে আসলে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয় বা নিষ্পত্তি হয় বা পরিস্থিতিটা উন্নতি হয়। আমি মনে করবো যে দুই পক্ষই, ইভেন পুলিশও সংযম প্রদর্শন দেখাবে এবং যাতে কোনোভাবে নির্বাচনের উপরে কোনো নির্বাচনটা অনিশ্চিত না হয়ে যায়, মানুষের দুর্ভোগ যাতে আরো না বাড়ে, এই প্রত্যাশা করব। সরকারের দিক থেকে দায়িত্বটা বেশি। আমি মনে করি যে সরকার যেহেতু তাদের দাবির সঙ্গে অনেকটা একমত, তারা বলছে যে ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করছেন সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছিল, কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। যদি এটা হয়ে থাকে, অবশ্যই সরকার এটা এই কাজটা ঠিক হয় নাই। আমি মনে করি যে অন্তত পক্ষে নির্বাচনী পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দায়িত্ব আছে। তো সরকার
যেন আমি চাইবো যে ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে তাদেরকে ডেকে তাদের সঙ্গে বসবেন, বসে তাদেরকে বুঝাবেন বা তাদের দাবিটা পূরণ করার, যতটুকু পূরণ করা সম্ভব সেটা করবেন। এবং পুলিশকেও কিছুটা ধৈর্যের পরিচয় আসলে দিতে হবে, কারণ কোনো মহলের উস্কানিতে পা দিয়ে, কোনো ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে যাতে নির্বাচনের যে পরিবেশটা ছিল, বজায় রয়েছে, ছিল, বা আর কদিন পরে নির্বাচন, সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেটাই আমার দিক থেকে আমার এই আহ্বান থাকবে। তো আমি মনে করি এই ব্যবস্থাটা নেওয়া উচিত। জি, আমরা একটু ইলিয়াস খানের কাছে, ইলিয়াস খান, আমরা রেজওয়ানুল হকের কথা শুনতে পাচ্ছিলাম যেমনটা বলছিলেন যে আসলে কোনো মলের উস্কানিতে আসলে যাতে নির্বাচনের পরিবেশটা নষ্ট না হয়ে যায়। না, ইনকলাব মঞ্চ আবার কিন্তু বিবৃতি দিয়ে বলেছে যে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না, বাট এটা খুব আনফরচুনেট। আমরা সবাই ভাবে সপ্তমীতে কথা বলি, তারা এমন আতঙ্ক সৃষ্টি করেছে। ডেইলি স্টারের সব, নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে দেখেছেন, সেখানে যারা সংবাদকর্মী আছে তাদের কিন্তু সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে হোম অফিস করবেন। কারণ আমরা জানি যে ওসমান হাদি যেদিন শহীদ হলেন সেদিন কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছায়ানট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে হ্যাঁ, তো এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমার খুব কষ্ট হয়। রাজা ভাই একটু আগে বলেছেন, তারপর আমি টাচ করি একটু। এই যে আন্দোলন হলে আগে যে রাজধানীর ব্যস্ততম জায়গাটি বা জায়গাগুলো, ধরুন এই যে শাহবাগ আন্দোলন হয়, মহাখালীতে আন্দোলন হয়, মানে আপনি দেখবেন যে জনগণের ভোগান্তি যত বাড়ানো যায় সেই জায়গায় আন্দোলন হয়। আমরা নিউজের যাতে দৃষ্টি আকৃষ্ট হয় সেই চেষ্টা করি। পুলিশ এবং ইনকলাব মঞ্চের এরা মারামারি করেছে, জোর জারি থাকুক। সাংবাদিকরা তো কারো পক্ষ না, এগুলো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো করে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের তরুণ বন্ধুরা স্বৈরাচার বিদায় বিরাট ভূমিকা রেখেছে, তাদের খুব স্যালুট করি আমরা। খুব স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে তাদের মনে রাখছি আমরা। কিন্তু আমরা তো এই এই বাংলাদেশ চাইনি। এই যে পছন্দ না হলে মাফ করে দিলাম, আন্দোলন করতে একদম যমুনায় চলে গেলাম, এটা 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 কেন কেন হচ্ছে আমি বুঝতে পারি। হয়তো আমি এই কথা বলছি, আমার বাসার নিচে মব চলে আসবে। এটা এটা খুব দুর্ভাগ্যজনক। এই বাংলাদেশ আমরা চাই না। মাজার পুড়িয়ে দেওয়া হয়, মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া, হোয়াট ইজ দিস? এগুলো একটা ধারাবাহিকতা। আমি ডেইলি স্টার, প্রথম আলো পছন্দ করি না, একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে আমি গরু জবাই করে খাবো? কোন অসভ্যতা! এগুলো তো চলছে এই দেশে, এবং এগুলো কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার তো আগে থেকে নিয়ন্ত্রণ করেনি। ডেইলি স্টার যখন জ্বালিয়ে দেওয়া হয়, প্রথম আলো জ্বালিয়ে দিয়ে ডেইলি স্টার ঘোষণা দিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক ছিলেন তার চেয়ে কম ছিল মব সৃষ্টিকারী, যারা আগুন দিতে গিয়েছে, যারা আগুন দিয়েছে। কিন্তু সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়নি। এখন তো সরকার বলেছে এবং সরকার বিবৃতি দিয়েছে যে রোববার তারা অফিস খুললে জাতিসংঘ সাথে আলাপ করবে, বা আইনজ্ঞ যারা আছে এটা কি করা যেতে পারে চেষ্টা করা হবে। তো আমাদের একটু ওয়েট করা উচিত। আমাদের এরকম, আমি এই শেরাটনের, সরি, ইন্টারকন্টিনেন্টালের সামনে বন্ধ করে দিলাম, পিজি হাসপাতালের সামনে বন্ধ করে দিলাম, শাহবাগ বন্ধ করে দিলাম, এগুলো খুব, মানে কি বলবো, আর খুব কষ্ট হয় এগুলো ভাবতে, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে। বাট আমি আশা করতে চাই আমাদের তরুণ বন্ধুরা যে আন্দোলন করছেন তাদের একটু বোধোদয় হওয়া উচিত, নির্বাচনটা হতে দেওয়া উচিত। নির্বাচনটা যদি না হয় দেশ গভীর খাদে পড়বে। তাদের জীবনের ঝুঁকি নিয়েছে, জীবন দিয়েছে অনেকে, অনেকের অঙ্গহানি হয়েছে তো একটি গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কিন্তু কোনো পথ নেই এখন। আরেকটি, এই সরকার যাওয়ার শেষ মুহূর্তে আরেকটি বিরাট ঝামেলা পাকিয়ে যাচ্ছে, যে এই যে সরকারি কর্মকর্তাদের বেতন পে স্কেল সুপারিশ করেছে, অনেকে ডাবল, আড়াই গুণ বেতন বেড়ে সুপারিশ করেছে। এই টাকা সরকার কোত্থেকে দিবে? এবং এর ফলে পুরো দেশে বিরাট ইনফ্লেশন হবে, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে মাত্র 14 লাখ, 14 লাখের কম বেশি। কিন্তু তাদের এই বেতনটা যখন বাড়ানো হবে, অন্য অন্য যে শিল্প কারখানা, বিভিন্ন জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানের জায়গায় চাকরি করে, তাদের কিন্তু বেতন বাড়বে না, আমরা সাধারণত ধরে নেই। কিন্তু পণ্যের দাম, বাংলাদেশের খুব, কি বলে যে সত্যবাদী, খুব সৎ ব্যবসায়ীরা পণ্যের দাম কিন্তু কম রাখবে না, পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দেবে, এবং মানুষের একটা বিরাট ভোগান্তির সৃষ্টি হবে, এবং পুরো দেশব্যাপী দেশ কলাপস করার মতো অবস্থা সৃষ্টি হবে। সুতরাং এসব বিষয় বিবেচনা করা হচ্ছে। যাওয়ার সময়
সরকার অনেকগুলো কাজ করে যাচ্ছে, দেখাচ্ছে কর্মতত্ত্ব, ঠিক না? এগুলো কেন করছে? নির্বাচিত সরকার আসতে তো মাত্র 15 দিন নেই, আর নির্বাচনে বাকি আছে 6 দিন। 10 দিনের মধ্যে নতুন সরকার গঠিত হবে আমরা আশা করি। কিন্তু তো সরকারের বিবেচনা করা উচিত ছিল। সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের হতাশ হওয়া, কষ্ট প্রকাশ ছাড়া, দুঃখ বেদনা প্রকাশ ছাড়া আর কিছু নেই আসলে। আমরা আমরা কোথায় যাচ্ছি? আমাদের তরুণ বন্ধুরা একটা বিরাট আন্দোলন করছে, খুব আশা ছিল যে ভালো কিছু হবে। শুনুন তাদের বক্তৃতা। এই যে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের ভাষাগুলো দেখুন, এগুলো কোনো গণতান্ত্রিক সংস্কৃতি? এগুলো কি বাংলাদেশে এগুলো সংস্কৃতি? আমার একজন সিনিয়র, তিনি যদি ভালো মানুষ না হন, আমি তাকে কি বলে সম্মান করে কথা বলি, এটা হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু আজকে দেখুন, তুচ্ছ তাচ্ছিল্য, হাস্য রসাত্মক ভাবে এই অনুষ্ঠান যারা দেখছে নিশ্চয়ই তারা বুঝতে পারছে। আমরা তো এটা প্রত্যাশা করি না। এই যে কিছু হলেই আমি শাহবাগ বন্ধ করে দিলাম, সেখানে একটি বিশ্ববিদ্যালয় আছে, 2টি হাসপাতাল আছে, এবং একটি হাসপাতাল দেশের বৃহত্তম হাসপাতাল, আমি যদি ভুল না জেনে থাকি। ইলিয়াস খান, ঢাকা আমাদের একটা থেকে বিরতির সময় এগুলো হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে যে বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন রেজনাল হক রাজা এবং ইলিয়াস খান। ফিরছি আলোচনায়। জি রেজনাল হক, আপনি জানেন যে গতকালকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছেন, যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার জুলাই সনদ 31 দফা বাস্তবায়নে, এবং বলা হয়েছে সংবিধানে পুনঃস্থাপন হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 বিষয়ে প্রাধান্য। হ্যাঁ, হ্যাঁ, এগুলো অনুমিতই ছিল। কারণ ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিভিন্ন যে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন, সেখানে তিনি এই ধরনের কথা অনেকটাই বলেছেন। সবার দৃষ্টি ছিল যে তিনি আপনার জুলাই সনদের ব্যাপারে, সনদ বাস্তবায়নের ব্যাপারে, গণভোটের ব্যাপারে কি বলেন সেদিকে। তো মোটামুটি অলমোস্ট যে ওনারা তাদের কমিটমেন্টটা বলেছেন যে আহ, জুলাই সনদ যেভাবে সই হয়েছে সেভাবে তারা বাস্তবায়নের দিকে যাবে। তো খুব বেশি যে নতুন কিছু আছে এই ইয়েতে, কি বলে, পুরো ইশতেহার তো পড়া বা জানা সম্ভব হয়নি এখনো। তো মোটা দাগে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, এটাই প্রত্যাশিত ছিল। আর একটা জিনিস দেখলাম যে বিএনপির মানে জুলাই সনদ তো রয়েছে, তার পাশাপাশি তারা দলের পক্ষ থেকে যে 31 দফা সংস্কার প্রস্তাব এর আগে দেওয়া হয়েছে 2-2.5 বছর আগে, সেটি ইভেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বিএনপির ফাউন্ডার, তিনি যে 18 দফা অথবা 19 দফা এরকম 19 দফা যে কর্মসূচি দিয়েছিলেন, সেটির মধ্যেও যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, সেটার ব্যাপারেও তারেক রহমান সাহেব বলেছেন। তার মানে বিএনপির যে দর্শন, সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবের থেকে শুরু করে এই পর্যন্ত, সেই দর্শন বিএনপি যেটা লালন করে, মধ্যপন্থী রাজনীতি যে দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন, সেটি তারা বাস্তবায়ন করার কমিটমেন্ট করেছে। তো আসলে নির্বাচনী ইশতেহারে অনেক কথা থাকে। সেই সব কথার মধ্যে ধরেন মূল মূল যে বিষয়গুলি, সেগুলোই ইশতেহারের সঙ্গে বাস্তবায়নের অনেক ফারাক আমরা অতীতে দেখেছি। তো ইশতেহার দেওয়াটাই দিলেই কাজ শেষ হয়ে যায় না। ইশতেহারের দেওয়ার পরে ইশতেহারের অন্তত পক্ষে মেজর কমিটমেন্ট গুলো যাতে বাস্তবায়ন হয়, সেদিকে কিন্তু জনগণ নজর রাখবে। এবং আমার মনে হয় যে অতীতের যে কোনো সময় চাইতে এবারের নির্বাচনে বিজয়ী যে দল হবে, যে দলটা বিজয় জিতবে, সরকার গঠন করবে, তাদের দিকে সবার নজর থাকবে। এবং নতুন একটা শক্তি কিন্তু তৈরি হয়েছে, যেটা তরুণ সমাজ, যারা এই জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং যে দলটি পরে গঠন করা হয়েছে, এবং জুলাই চেতনার ধারণ করে বেশ কিছু সংগঠন তৈরি হয়েছে ইতিমধ্যে, যার মধ্যে আমরা একটু আগে আলোচনা করছিলাম ইনকিলাব মঞ্চ তার মধ্যে একটা। তারা কিন্তু যদি 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 এনসিপি জোট, জামাত জোট, যে জোটে এনসিপি রয়েছে, তারা যদি সরকারে যায়, তাহলে বাকিরা দেখবে। আর বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, তাহলে তার যারা বিরোধী দলে থাকবে তারা দেখবে। এখন জাতীয় সরকার নিয়ে একটা কথা, জাতীয় সরকার গঠন নিয়ে একটা কথা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। আমি সবাইকে নিয়ে জাতীয় সরকার এই কনসেপ্টটা
বাস্তবায়নের আমি খুব মনে হয় না এটা খুব মানে রিয়েলিস্টিক বলে আমার কাছে মনে হয় না। বিশেষ করে বিএনপি এবং জামাত এবং এনসিপি তাদের মধ্যে যে ধরনের বাকযুদ্ধ এখন চলছে, এরপরে সবাই মিলে একসঙ্গে হয়ে সরকার গঠন করার সম্ভাবনা আমি খুব দেখি না। জি, আমি আমরা তো একটু ইলিয়াস অবশ্য খানের এটা কাছে মনে যাই। করি যে জি একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে এইটা। জি, ইলিয়াস খান যেমনটি বলছিলেন, রেজনাল একটা যে একটি শক্তিশালী বিরোধী দল থাকে দরকার, জাতীয় সরকারের ব্যাপারটা আসলে ওনার কাছে মনে হচ্ছে যে তেমন রিয়েলিস্টিক না। আপনার একটু জানতে চাই। না, জাতীয় সরকার তো দরকার নেই আমি মনে করি। ধরুন এখন যে দুইটি জোট আছে, বিএনপির নেতৃত্বে একটি জোট, জামাতের নেতৃত্বে একটি জোট, একটি সরকারি দল থাকবে, একটি শক্তিশালী বিরোধী দল থাকবে। জাতীয় সরকার তো দরকার নেই যদি দলগুলো ঠিক মতো কাজ করে। যেমন আজকে জনাব তারেক রহমান তিনি যে তফসিল ঘোষণা করেছেন, এটি আসলে এই 31 দফা, যেটি 2.5 বছর আগে বিএনপি দিয়েছিল, আমি সেই অনুষ্ঠানটিতে ছিলাম এবং আজকে যে সোনারগাঁ হোটেল অনুষ্ঠানে সেখানেও ছিলাম। এটি খুব স্মার্ট তফসিল আমি বলবো। বিশেষ করে একটি বিষয়, অন্যান্য বিষয়গুলো আগেও এসেছিল, বাট এবার একটি বিষয় যোগ হয়েছে, সেটি আমার খুব ভালো লেগেছে, যে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এটি এটি খুব স্মার্ট অ্যাটিটিউড। কারণ আপনি দেখবেন যে ঢাকা শহর যে নোংরা নগরী, বস্তির মতো যে একটি নগরী, এটি যদি ঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, এবং এখান থেকে বলা বলা হয়েছে যে বায়োগ্যাস বা বিদ্যুৎ এগুলো উৎপাদন করবে, এটি খুব স্মার্ট প্ল্যান। তারপরে শিক্ষার হার বাড়ানোর জন্য যেমন মিড মিলের কথা বলা হয়েছে, তারপর কৃষি কার্ড, তারপরে স্বাস্থ্য কার্ড, এগুলো তো আমরা আগেই শুনেছি। সুতরাং রাজা ভাই যেটি বলেছে আমি তার সাথে একমত, এগুলো সব ঠিক আছে, বাট বাস্তবায়ন কতটুকু পারবে, আর্থিক সামর্থ্য কতটুকু হবে, সেটি কিন্তু একটি বড় বিষয়। বাট আমি আশা করতে চাই, এবং এবারে একটি ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, একটা দীর্ঘ আন্দোলনের পরে নির্বাচন হচ্ছে, সুতরাং যে সরকারি ক্ষমতায় আসুক সবার দৃষ্টি থাকবে কিন্তু যে এই সরকার কি করছে। এবং একই সঙ্গে আমি সাংবাদিক বন্ধুদেরও অনুরোধ করে রাখতে চাই যে ধরুন 1 বছর পর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করলো, 2 বছর পর কতটুকু বাস্তবায়ন করলো, সেটি যেন সরকারকে মনে করিয়ে দেয়। শুধু তেল মর্দনে যেন সাংবাদিকরা ব্যস্ত না থাকেন, সেই প্রত্যাশা আমার নিজের কাছেও আমার থাকলো। রাজা ভাই আছেন এবং অনুষ্ঠান যেসব সাংবাদিককে দেখছে, আপনি আছেন, সবার কাছে সেটি করতে চাই। মানে সরকারকে মনে করিয়ে দেওয়া যায়, তুমি এই প্রতিশ্রুতি দিয়েছিলা, তুমি এটা এখনো পূরণ করো। এবং আমি বলে রাখি একটি কথা, যে আগে কথার ফুল ঝরিয়ে ছোটাবেন, কিছু করবেন না, সেই বাংলাদেশ আর আমরা সামনে দেখবো না আশা করি। কারণ একটি বিরাট শক্তির, একটি বিরাট গ্রুপে, যারা ধরুন 17 থেকে 27 বছর, সর্বোচ্চ 27 বছর বয়সী, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে এবং স্বৈরাচারের পতন ঘটাতে পালিয়ে যেতে বাধ্য করেছে বিএনপি এবং অন্যান্য দলগুলোর সহযোগিতায়, তাদের দৃষ্টি কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর থাকবে। সুতরাং যা ইচ্ছে তাই আমি করে গেলাম, সেটি যদি জি আমি করতে জি, চাই, ধন্যবাদ ইলিয়াস আমার খান, আমাদের পরিণতি শেষ আওয়ামী করতে হচ্ছে লীগের আজকে। মতো হবে। জি, ধন্যবাদ ইলিয়াস খান, ধন্যবাদ রেজওয়ান হক। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।